সকাল বাংলাদেশ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন শুভ সকাল বাংলাদেশের আজকের আয়োজনে। যেখান থেকে যুক্ত আছেন তাদেরকে বলতে চাই সকালটা আজকে কিন্তু বেশ সুন্দর, কারণ আজকে শরৎকাল হলেও এক পশলা বৃষ্টি কিন্তু এসে ভিজিয়ে দিয়েছে আপনার বারান্দা কিংবা যারা আসলে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছেন তাদেরকে। আপনাদের সাথে আছি ফারজানা মিথি এবং নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন প্রত্যেক দিনকার মতো। আজও আমার সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের অনুষ্ঠানে, যাকে আমরা পেয়েছি। তিনি একাধারে শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিষয় নিয়ে আসলে গবেষণা করছেন এবং নাটক লিখছেন অনেকদিন ধরেই, এবং তার কাছ থেকে বাংলা সাহিত্য বা বাংলা সংস্কৃতি চর্চা আমরা পাইনি এমন কোনো কিছু নেই। নাটক, কবিতা সবকিছু আসলে তার কাছ থেকে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন গবেষক ডক্টর জহির বিশ্বাস। ভাইয়া শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভেরি গুড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, কারণ আপনাকে তো পাওয়াই যায় না ওইভাবে, এবং আজকে সকালটাই পেয়েছি। নিশ্চয়ই আমাদের সকালটা অনেক ভালো কাটবে। দর্শক যারা রয়েছেন তারা যারা আগ্রহী আপনি যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ বাংলা চৌঠা ভাদ্র 1425, ইংরেজি 19 আগস্ট 2018 রবিবার, ঋতুতে শরৎকাল। এবং শরৎকালের কথা কিন্তু প্রথমেই বললাম যে শরৎকাল হলেও এক পশলা বৃষ্টি কিন্তু ভিজিয়ে দিয়েছে। তার মানে এই নয় যে শরৎকাল বলেই বৃষ্টি হবে না। গতকালকেও বলছিলাম যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তাই তো প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসলে আপনি বাসা থেকে বের হবেন নিশ্চয়ই, সেই প্রত্যাশাই করছি। এবং প্রত্যেকদিন যেটা বলি যে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরোবেন এবং সারাটা দিন আসলে কেমন যাবে এই চিন্তা মাথায় নিশ্চয়ই ঘুরতে থাকে। আমাদের প্রোগ্রামের থ্রুতে আমরা চেষ্টা করি আপনার সারাটা দিন কেমন যাবে সেই রাশি ফলগুলোর মাধ্যমে আসলে আপনার রাশির লোকগুলো আসলে বিভিন্ন রাশির লোকগুলো আসলে সারাটা দিন কেমনভাবে পাস করবেন সেই তথ্যগুলো দেওয়ার জন্য। তবুও যেহেতু রাশিতে অনেকেই বিশ্বাস করেন না, নিজের মতো করে এই দিনটা গুছাতে চান, তারপর যারা যারা আসলে বিশ্বাস করেন বা যারা যারা আসলে অপেক্ষায় থাকেন যে কখন ফারজানা আপু বলবেন যে বিশ্বজিৎ দা ওয়েট করছেন রাশিফলগুলো আপনাদের জানাতে, সেই মুহূর্তটা চলে এসেছে। এবং আমি এখন সরাসরি চলে যেতে চাই বিশ্বজিৎ হালদারের কাছে। তিনি বসে আছেন আপনাদেরকে জানাবার জন্য যে আজকে সারাদিন আপনাদের কেমন কাটবে। শুভ সকাল প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ হালদার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের রাশিফল। মেষ রাশি জাতকদের জন্য বলবো আজকের দিনটি কিন্তু আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ। অহেতুক বাদ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই বেশি। বৃষ রাশির বন্ধুদের বলবো সতর্ক না থাকলে ক্ষতি হতে পারে। আপনি অসুস্থ হয়েও ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কাজের চাপ এতই বেড়ে যাবে যে মানসিক উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মিথুনের বন্ধুদের বলবো আজ আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন, তা না হলে ছোটখাটো ভুল ত্রুটির কারণে ব্যবসায়িক শুভ বা সুফল থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। কর্কটের বন্ধুদের বলবো আপনার মনের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আপনার যে প্রচেষ্টা তা আরও কিছুটা বাড়ানো দরকার, তা না হলে আপনি দেখবেন আপনার কাজের ক্ষেত্রে অহেতুক ঝামেলা তৈরি হচ্ছে। সিংহ রাশি জাতকদের জন্য বলবো দিনটি কিন্তু খুব ভালো যেতে পারে। সর্বলাভদায়ক দিবস, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। ঘটনা যাই ঘটুক মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে নিজের সুবিধাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন সাফল্য আসছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ যারা প্রেমে মত্ত বা প্রেমে জড়িয়ে আছেন তাদের কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝি প্রেমের সম্পর্কে অবনতি হতে পারে, ফলে অবশ্যই সতর্কতা মেনে চলা ভালো। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তুলা রাশির বন্ধুদের বলবো একটু ব্যালেন্স করে চলার জন্য আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে পারে। যদি বুঝে সামলে চলতে পারেন তাহলে ব্যবসায়িক সুযোগ সুবিধা যেমন বাড়বে, বিশেষ করে যারা লেখালেখির সাথে সম্পৃক্ত আছেন তাদেরও সুনাম বা কাজের সুযোগ বেড়ে যেতে পারে। বৃশ্চিকের বন্ধুদের বলবো বন্ধুরা আজ কিন্তু আপনার জন্য যথেষ্ট সম্ভাবনার দিন। আজ যদি আপনি আপনার নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে সাফল্যের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কারো কারো ক্যারিয়ার নিয়ে চিন্তা সাফল্যের মুখ দেখতে পারে। ধনু রাশির বন্ধুদের বলবো বুঝে চলার চেষ্টা আপনার জন্য অবশ্যই প্রয়োজন, কারণ আপনার একটা খারাপ বা মন্দ বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মকর রাশির বন্ধুদের বলবো ভালো মন্দ এ দুই সম্মেলন আজ আপনার, তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন মন্দ বিষয়কে তত বেশি গুরুত্ব না দিয়ে ভালোর সাথে সম্পৃক্ততা বাড়াতে, সাফল্যের সম্ভাবনা তাতেই বেশি। কুম্ভ রাশির বন্ধুদের বলবো বিদেশ থেকে সুসংবাদ পেয়ে যেতে পারেন। কারো কারো বিদেশ যাওয়ার চেষ্টা সফলতার মুখ দেখতে পারে, বেড়ানোর জন্যও কেউ পরিকল্পনা করতে পারেন। মীন রাশির বন্ধুদের বলবো আপনার সাফল্য তো আপনার দ্বারে, আপনি অবশ্যই যে কাজ করছেন সেই কাজে আরো বেশি মেধা এবং বুদ্ধির স্বাক্ষর রাখতে চেষ্টা করুন, দেখবেন
অবশ্যই খুব সুন্দরভাবেই আপনার সফলতা আপনার দরজায় এসে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ হালদার আমাদের জানিয়ে দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই দর্শকদের অনেক আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে আজকে সারাদিনটা কেমন যাবে। সেই আগ্রহের কেন্দ্রবিন্দু থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানাবার জন্য। এখন আপনার দায়িত্ব, আসলে আপনি আপনার সারাদিনটা কেমন কাটাবেন। ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আগেই দিলাম, আবারও ধন্যবাদ এতক্ষণ বসে থাকার জন্য। আমরা রাশিফল দেখছিলাম, আপনিও বলছিলেন আপনার রাশিফল। যদি একদম শুরু কথা বলি, যে শুরুটা বলতে সকালের শুরুটা, যে সকালটা আসলে কেমন হয় আপনার প্রত্যেকদিন, বা আজকের সকালটা আপনার কাছে একটু ডিফারেন্ট ছিল কিনা? হ্যাঁ, এটা চমৎকার একটা বিষয় যে মর্নিং রিচুয়াল বলে একটা কথা আছে। যে আমি দেখেছি যে পৃথিবীর সব বেশিরভাগ যারা ডিসিপ্লিন মানুষ, সাকসেসফুল মানুষ, তারা মর্নিংয়ে সার্টেন টাইপ অফ অ্যাক্টিভিটিস করে। তো আমি ওগুলো জানার পরে আমি মিলিয়েছি যে আমি কি করি, হ্যাঁ, সকালটা কেমন হওয়া উচিত, হ্যাঁ, সকালটা কেমন হলে দিনটা ভালো হয়। তো আমি আগের দিনের রাতেই সকালের থেকে সারাদিনের কাজ গুছিয়ে লিখে রাখি। রাত্রে ঘুমানোর আগে মেডিটেশন করি, সেটা কিন্তু পরের দিন সকালের একটা কাজ, কারণ সকালের সাথে ওই মেডিটেশন একটা লিঙ্ক থাকে। সকালে মেডিটেশন করি, মেডিটেশন না করে বিছানা ছাড়ি না। বাহ, অসম্ভব সুন্দর। এবং মেডিটেশনের কথা যেহেতু বলছিলেন, মেডিটেশন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং নিজের অ্যাঙ্গার কন্ট্রোল করা যায়, নিজের ইমোশনস কন্ট্রোল করা যায়, আমি যতটুকু আসলে জানি। আর আপনি বলছিলেন লিখে রাখেন, এই যে লেখালেখি, হ্যাঁ, আপনার এই যে লেখালেখি, পৃথিবীতে দেখা গেছে যে যারা বেশি ভালো কাজ করতে পেরেছে পৃথিবীতে, তাদের একটা আমেরিকান একটা জরিপে দেখা গেছে যে 70% সাকসেসফুল পিপল লিখে রাখে। পৃথিবীতে যারা ভালো কাজ করতে পেরেছে, যারা মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হতে হবে ভালো কাজ, সেরকম মানুষ 70% পিপলই লিখে রাখে তারা কাজ। আচ্ছা। আর 30% হয়তো লেখে না তাদের মধ্যে। ওই 70%-এর মধ্যে দেখা যাচ্ছে যে যারা সুপারভাবে বেশি রকমের ভাবে সাকসেসফুল হয়েছে, কন্ট্রিবিউট করেছে রাষ্ট্রকে, সোসাইটিকে, পৃথিবীকে কিছু দিয়েছে, তারা একজনও বাকি নেই যে লিখে রাখেন না লিখে রাখেন কাজগুলো। না। হ্যাঁ, এবং আপনি তো তাদের মধ্যে অবশ্যই একজন। কারণ এই যে লেখালেখির কথা বলছিলাম, আপনি তো অভিনয় করতেন, সেখান থেকে আসলে লেখালেখিতে আসা, কবিতা লিখছেন, নাটক লিখেছেন, সাহিত্য উপন্যাস লিখেছেন। তো আজকে যদি অনুষ্ঠানটা শুরু তো করেছি আপনার একটা কবিতা আবৃত্তি দিয়ে যদি শুরু করতে পারি, তাহলে বোধহয় আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। আমার লেখা কবিতা আমি ওইভাবে মুখস্থ রাখি না। আমার জীবনের শুরুটা হয়েছে আমার বড় ভাই সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাসের কবিতার ভেতর দিয়ে। আমাদের পারিবারিক আবহটা একটু সাহিত্য চর্চার, বলছিলেন আপনি, সাহিত্য চর্চা রয়েছে একটা রয়েছে। তিনি কবি, তার খেতাব হচ্ছে মানবতার কবি। বাহ। উনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেন, তখন আমি অনেক ছোট। তখন আমি খুব ওই 2-3 পড়া অবস্থায় আমি মঞ্চ কাঁপিয়ে বললাম, আসিছে অনন্ত, আসিছে দূর পার, অত্যাচারী হুঁশিয়ার হুঁশিয়ার। আরেকবার উনি লিখলেন, উনি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, হে ভগবান, হে চিরমহান, গড়িয়া ধরায় দাওনিক মান, দিব না তোমারে মান। অর্থাৎ নজরুলের যে ঢং রয়েছে, তখন তো তার বয়স কম। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফার্স্ট বয় ছিলেন, এবং ক্ষুরধার তার লেখনীতে এখনো লেখেন, ফেসবুকে নিয়মিত তার কবিতা পাওয়া যায়। তো তার হাত ধরে আমার আশা। আর আমার বাবা শিল্পী ছিলেন, উনি লোকগান করতেন, কিস্সা করতেন আমার বাবা। রাতের পর রাত জেগে তার জুড়ি দলকে নিয়ে শৌখিন অ্যামেচার ভাবে উনি এটা করতেন। এবং চাঁদের রাতে আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণ কীর্তনের পালা হতো, মনসার পালা হতো। তো আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে মাস্টার্সে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের পালার উপরে সেলিম আলদিন স্যারের তত্ত্বাবধানে, ডক্টর আফসার আহমেদের তত্ত্বাবধানে আমরা তখন রিসার্চ করতাম। মাঠ পর্যায়ের লোকসংস্কৃতি তুলে এনে আমরা নাটক বিভাগে ল্যাবে আমরা ওটা দেখতাম যে তার নমুনা কি, বৈশিষ্ট্য কি, এবং বাংলা সংস্কৃতির কি কি রূপ বৈশিষ্ট্য, হ্যাঁ, এর মধ্যে রং রূপ কিভাবে এর মধ্যে ছড়িয়ে আছে, আমরা সেটা অ্যানালিসিস করতাম।
তখন ওইটা দেখে আমি বললাম, ও বাবা, এ তো আমি ক্লাস 2-তে থাকতেই দেখেছি। তো সবাই বললো, কি ব্যাপার, তুমি ক্লাস 2-তে থাকতে দেখেছো কিভাবে? তা আমি বললাম, আমাদের বাড়িতে প্রতি বছরই এটা হয়। আচ্ছা, সেলিম আল দীন স্যারের কথা বলছিলেন, ওনার আন্ডারে থেকে আপনারা রিসার্চ করেছেন, তো আপনি তো সেলিম আল দীন স্যারের খুব আমি তার স্নেহভাজন শিষ্য, একজন শিক্ষার্থী ছিলেন। জি। বলবো যে তখনকার সময়টা আসলে কেমন ছিল স্যার যখন আপনাকে তখন আমাদের আমি বিশ্ববিদ্যালয়ে ড্রামা ডিপার্টমেন্টের চতুর্থ ব্যাচের, অর্থাৎ এই ডিপার্টমেন্ট যখন প্রতিষ্ঠা হয়েছে তখন আমি চতুর্থ ব্যাচের, বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের আমি ছাত্র, কিন্তু আমার বিভাগের চতুর্থ ব্যাচের। তখন টিচার স্টুডেন্টের একটা ইন্টিমেসি অন্যরকম ছিল। বিকেলবেলা হঠাৎ ডাক পড়লো, কোথায় সেলিম স্যার ডেকেছেন ডিপার্টমেন্ট থেকে। আমরা পাশের একটা নদীতে চলে গেলাম, বংশাই নদীতে। দেখা যাচ্ছে যে গরম সিঙ্গাড়া খেতে খেতে বংশাই নদীতে কোথায় যাচ্ছি কেউ জানি না, হঠাৎ গিয়ে আমরা পালপাড়া, হ্যাঁ পালপাড়া, না স্যার জানেন কোথায় যাবেন, আমরা জানি নিরুদ্দেশ, কিন্তু উনি পালপাড়ায় নামলেন যে দেখো কি করে কুমোরেরা হাঁড়ি পাতিল তৈরি করে, কি করে শেপ তৈরি হয়। আমরা মুগ্ধ হয়ে সেগুলো দেখতাম। এই যে রুট লেভেলের মানুষের সাথে যেটা শিকড়গ্রাহী সংস্কৃতির একটা যে চর্চা, ওইখান থেকে আমাদের ভেতরে, আমাদের অন্তত আমি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের যে ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা এই শিকড়গ্রাহী সংস্কৃতির সাথে যে একটা মেলবন্ধন, সেলিম আল দীন স্যারের কারণে সেটা সম্ভব হয়েছে। তিনি ডিপ রুটে যেতেন, একেবারে গভীরে যেতেন। এবং একদিনের কথা বললে উনি আমাকে বলছেন যে ঘাড়ে খুব ব্যথা। আমি বললাম কেন? বলে যে আকাশের, আমি হাতোদাই নাটক লিখতে গিয়ে আকাশের তারা দেখতে গিয়ে যে সমুদ্রের নাবিকেরা আকাশের তারা দেখে দেখে জাহাজ চালাতো, তখন তো ওইভাবে আর আধুনিক যন্ত্রপাতি ছিল না, গুগল ম্যাপ ছিল না, একদমই না, তো কম্পাস তারা ইউজ দেখে করতেন দেখে, তারা তারা দেখে দেখে দিক নির্ণয় করতেন। তো ওই নাবিকেরা কিভাবে এটা করতেন, এইটা আমি রপ্ত করার চেষ্টা করেছিলাম, সেই থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেছে স্থায়ীভাবে। অর্থাৎ তিনি সাধনা আকারে নিতেন। তো তখন আমার অভিনয়ের নেশা বেশি ছিল। আমি মঞ্চে অভিনয় করতাম। তারিক আনাম আমার মঞ্চের নাট্যগুরু ছিলেন, আর থিয়েটার স্কুলে আমি ফার্স্ট ব্যাচে ছিলাম। সেলিম আল দীন স্যারের নাট্যচর্চার সাথে যে ঢাকার মঞ্চের যে নাট্যচর্চা, সেখানে আমরা দেখতাম যে কোনো কোনো নাটকগুলো সমাজকে নিয়ে আসে ভালোভাবে, কিন্তু তার গভীরতা থাকে না। হ্যাঁ, তখন আমাদের মন ভরে না। তার যে একটা ক্লাসিক ব্যাপার, ধ্রুপদী ব্যাপার, সেটা শেক্সপিয়ারের নাটকে, রবীন্দ্রনাথের নাটকে পাওয়া যায়। সেই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে মনে পড়ে যে আমাদের গাঁথনিটা, আমাদের চিন্তার যে একটা অভাব, না আমি বলছি যে অভাব নয়, চিন্তার প্রাচুর্য, চিন্তার প্রাচুর্যটা ওখান থেকে আসছে। এবং এখানকার মানুষেরা ঋদ্ধ, ওয়েস্টার্নাইজ হয় নাই। যেমন অনেক বিশ্ববিদ্যালয়, আমি নাম বলছি না, যে দেখা যাচ্ছে যে শেক্সপিয়ারের নাটক করলে খুব গর্বিত হন তারা, এটা ভালো যে ইন্টারন্যাশনাল একজন রাইটার শেক্সপিয়ার, কিন্তু আমরা লোকসংস্কৃতির একটা গাজির গান করতে পারলে যেন বেশি খুশি হই, কারণ এটার ভেতর দিয়ে আমাদের জাতির দর্পণ, এটার ভেতর দিয়ে আমার জাতিকে দেখতে পাই, এটার ভেতর দিয়ে আমার অতীত প্রজন্মকে, অতীতের গৌরবকে দেখতে পাই। কারণ আপনি দেখেন একটা খুব সাদামাটা জিনিস, যে আমরা জানি যে একজন ফরাসি, একজন রাসান ভদ্রলোক লেবেদেব নামক একজন লোকের মাধ্যমে ইংরেজ আমলে আমরা নাটক শিখেছি বলে আগেকার ইতিহাসে লেখা হয়েছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে না, 1000 বছর ধরে যখন বাংলা ভাষা প্রথম চালু হয়েছে, যে বাংলা ভাষা আস্তে 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 একটা ফর্ম নিয়েছে, মানে কথ্য রূপ থেকে লেখ্য রূপে চলে এসেছে, তখন থেকে এই যে রুট লেভেলের যে মানুষ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সেই সব মানুষদের জীবন আচরণ কেমন ছিল, তাদের চিন্তা কেমন ছিল, তাদের যাপিত জীবনের উপরে নির্ভর করে যে সংস্কৃতি, যে নাটক গড়ে উঠেছিল, সেই হচ্ছে গাজির গান, সেই হচ্ছে গম্ভীরা। এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলা নাটক এত সমৃদ্ধ, এবং বিশ্ব দরবারে বাংলা নাটকের আসন খুবই পোক্ত, বিকজ অফ এই আমাদের যে রুট কালচার, যেটা লোক সংস্কৃতি, আমাদের যে বাংলা সংস্কৃতি, সেটার ব্যাপ্তি, সেটার যে গভীরতা অনেক বেশি। উই ফিল প্রাউড অফ ইট। অর্থে আমরা সত্যি আমাদের দেশ বলেন, আমাদের সংস্কৃতি বলেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে গর্বের জায়গার মানে অসীম, গর্বের জায়গা অনেক বেশি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে শেয়ার করছিলেন, এবং নিশ্চয়ই আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে দর্শকরা জানতে চায়, আমরা জানতে চাই, এবং আপনি দেশের বাইরেও কাজ করেছেন, দেশের বাইরে রয়েছেন। আমি জর্ডানে ছিলাম জাতিসংঘের, সেই বিষয়টা আসলে আমরা শুনবো, কিন্তু আমরা একটু দর্শকদের চাই আপনার মতো তাদেরকেও একটু ভিজিট করিয়ে নিয়ে আসি। দর্শক, প্রত্যেক দিনকার মতো আজও একটা দেশে আপনাদের ঘোরাতে চাই, সেটা হলো
চায়না নিশ্চয়ই চায়না যখন বলছিলাম তখন মনে আসছে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, অনেক সুন্দর গোছানো একটি শহর। মনে আসতে তো হবে না, ভিজুয়ালাইজ করতে হবে, সেই সুযোগটা এখন আপনাদের জন্য। এই অপরূপ শোভা দেখার জন্য পৃথিবীর সব প্রান্ত থেকে পর্যটক আসে চীনে। গোটা চীনে বেশিরভাগ জায়গা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন। তার উদাহরণ মুন হিল বা চাঁদের পাহাড়। দক্ষিণ চীনের গুয়ানজি অঞ্চলের ঠিক বাইরে ইয়াংশুতে এই চাঁদের পাহাড় অবস্থিত। এর ভেতরে রয়েছে চুনাপাথরের গুহা। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই আর্চটি প্রায় 165 ফুট উঁচু, আর এর ভেতরের প্রবেশ মূল্য ধরা হয়েছে 50 ইউনান। মুন হিলের পাহাড়ের ভেতরটা মনোরম। পাথরের পাহাড়ের ঠিক মাঝখানে গোলাকার ছেদ, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে চাঁদ ভেবে। পাহাড়ের একদম উপরে উঠতে সময় লাগে ঘন্টা দেড়েক। সেখান থেকেই দেখা যায় পুরো ইয়াংশু শহর। মুন হিলের 8 কিলোমিটার দূরে রয়েছে বিগ বানিয়ান ট্রি। বহু সিনেমার শুটিং হয়েছে এখানে। আর রয়েছে 100 মিটার উচ্চতার রেইনবো পাহাড়। সাংহাই থেকে 600 মাইল দূরত্বে গাংচু প্রদেশে লাল, হলুদ, কমলা, নীল ও সাদা মিলে যেন এক প্রাকৃতিক ভূদৃশ্য দেখা যাবে। চীনে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে দীর্ঘতম সমুদ্র সেতু। 55 কিলোমিটার বা 34 মাইল লম্বা এই সেতু হংকং, ম্যাকাও ও চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করেছে। এতে রয়েছে সর্পিল সড়ক সেতু ও আন্ডার ওয়াটার টানেল। রয়েছে ট্রেন ও গাড়ি চলাচলের জন্য একটি সুড়ঙ্গ পথ। ইংরেজি বর্ণমালার ওয়াই আকৃতির মতো এই পথ দিয়ে হংকং থেকে ঝুনাই যেতে প্রায় 30 মিনিট সময় লাগবে, যেখানে আগে সময় লাগতো 3 ঘন্টারও বেশি। চীনে এসব জায়গা দেখতে খরচ পড়বে ভালোই। বড় হোটেল বাদ দিয়ে ছোট ছোট হোটেলে ভাড়ায় থাকলে পুষিয়ে যাবে পুরোটাই। সময় সুযোগ সামর্থ্য থাকলে ঘুরে আসতে পারেন চীন থেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সত্যি তাই, সময় সুযোগ থাকলে নিশ্চয়ই ঘুরে আসতে পারেন চীন থেকে। চীন কিন্তু বেশি দূরে না আমাদের দেশ থেকে। দর্শক, শুভ সকাল বাংলাদেশের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথি রয়েছে, নিশ্চয়ই আপনারা আছেন আমাদের সাথে। শুভ সকাল বাংলাদেশে বিরতির পর আবারও ফিরে এলাম। স্বাগত আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে, সবাইকে জানাতে চাই শুভ সকাল। এবং প্রত্যেকটা দিনে আপনাদের সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হোক আপনাদের সামনে, এবং আপনাদের যতগুলো ইচ্ছে আছে সেগুলো পূরণের প্রত্যেকটা প্রচেষ্টা যেন সফল হয়, সেই কামনায়, সেই শুভ কামনায় আসলে আমাদের থাকবে। এবং পুরোটা দিন যেন আপনাদের খুব ভালো যায়। নানা আয়োজন নিয়ে আসলে আমরা তার জন্যই সকাল সকাল আপনাদের সামনে বসা আমাদের, এবং আপনাদের পুরোটা দিন যেন খুব ভালো কাটে সেই অনুষঙ্গগুলো নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করব সকালটা, এই জন্যই বসা। এবং সাথে আছেন একজন সম্মানিত অতিথি। স্যার, আপনার কাছে ফিরতে চাই। বলছিলাম কবিতা শুনবো, আপনার কথায় কথায় কবিতাটা আসলে শোনা হলো না। আর আপনার কবিতা মিস হওয়া মানে অনেক বড় কিছু মিস হওয়া। আপনি যদি একটা কবিতা দিয়ে শুরু করেন বিরতির পর ফিরে এসে। ও কবিতা, আমি একটা কবিতার বিষয়ে বলছি যে কবিতা আমি নাটকীয় একটা ভঙ্গিতে কবিতা করা পছন্দ করি। তো সাধারণভাবে যেভাবে মানুষ কবিতা আবৃত্তি করে, আমি ওটা থেকে বেরিয়ে এসে একটু নাটকীয় ভঙ্গিতে কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি, যেমন ক্যারেক্টারকে ধরে ধরে। এবং আপনি তো স্যার নাটকের মানুষ, অবশ্যই নাটকীয় ভাবে আপনার কাছ থেকে এক্সপেকটেশনটা আমাদের থাকেই। যেমন এরকম আমার এই কবিতাটা তৈরি করে দিয়েছিলেন আমার শিক্ষক বিপ্লব বালা। রবীন্দ্রনাথ শেষ জীবনে সহজ করে গদ্য ফর্মে কবিতা লিখতেন, যেটা আসলে কবিতা মনে হয় না, গল্প। কিরকম, ধরা যাক একটা কবিতা, নাম ছেলেটা, পুনশ্চ কাব্য। ছেলেটার বয়স হবে বছর 10, পরের ঘরে মানুষ।
যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়ে বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড় কাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্কুচিল, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে, বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো তুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায় তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো, কি আছে দেখি না, সব তাতেই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তুলে গেল কোথায়, ভুলে গেছি দাদা। আমরা ভুলে গেছি আসলে, মানে আপনার কবিতায় ডুবে গেছি আসলে। সত্যি কথা যেটা আপনি বলছিলেন নাটকীয় ভাবে, মানে খুব বেশি এক্সপ্রেশন দিচ্ছেন এমন কিন্তু না, কিন্তু এত সুন্দর করে সাবলীল করেছেন আপনি বলছিলেন, মানে সহজ করে। হ্যাঁ, এই সহজ করে আসলে আমরা বলতে পারি না, আমরা নাটকীয়তা এত পরিমাণ করি। যেমন কঠিন কবিতা অনেক সময় মানে শুনতে যাতে হৃদয়গ্রাহী হয়, তার জন্য আমি চেষ্টা করলাম যে কি করে করা যায়। যেমন একটি কঠিন কবিতা, যে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বন মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে আমি একটু বাদ দিয়ে পড়ছি। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে গৃহ নাই, নাই ফুলে সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। অর্থাৎ সমস্ত দিকে অন্ধকার, কিন্তু তার ভেতরেও আপনি যেন একটি আলো দেখতে পান। মানে এই ব্যাপারগুলো কবিতার যে ভেতরের বক্তব্য, সেটিকে যদি হৃদয়গ্রাহী করা যায়, অন্তরে স্থাপন করা যায়, তাহলে ভেতরের অনুভব দিয়ে কবিতাটা পড়া যায়, তখন অনেক মজা লাগে। অনুভূতি বা নাটকীয়তার কথা বলছিলেন স্যার, আপনি কিন্তু বিটিভিতে একটা সময় প্রচুর দাপটের সঙ্গে নাটক করেছেন। হ্যাঁ, আমি রূপনগর নাটকে পান্নামস্তানের চরিত্র করে আমার 8টা ভিউ কার্ড বেরিয়েছিল সে সময়। পান্নামস্তানের চরিত্র করেছিলাম তখন। এটা খালেদ খান ভাই মারা গেছে, যুবরাজ। দেখা যায় যে একদল মাস্তান গ্রুপ ছিল যেটা তৌকির ভাইকে ধাওয়া করছে তাকে হত্যা করবে, কারণ ও একটা হত্যাকাণ্ড দেখে ফেলেছে। তা কোর্টে নিয়ে যাওয়ার সময় দূরের থেকে গান দিয়ে সে কিল করে আমাকে। এই যে নাটক করেছেন একটা সময়, কি ভাবনা থেকে আসলে নাটককে অভিনয় থেকে হঠাৎ করেই আপনি লেখালেখিতে চলে আসলেন? খুব সুন্দর। লেখালেখিটা হলো কি একটা পারিবারিক একটা আমাদের একটা আবহ, যে আমার বাবা শিল্পমানা মানুষ। আমি ছোটবেলায় বাবার হাত ধরে প্রচুর লালনের গানের অনুষ্ঠানে যেতাম। তো লালন বা রবীন্দ্রনাথ বা নজরুল কারোর ভেতরে যদি একবার ছোটবেলায় প্রবেশ করে, তখন সেটা থেকে তো বেরোতে পারবে না, ওটাকে বহন করতে হবে। কবিতা আবৃত্তি বা নাটক অভিনয়, এটা তো হলো পারফরমেন্সের। দেন আই রিয়েলাইজড যে দেখেন একটা জিনিস দেখেন, সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে মারা গেছে 21 বছর বয়সে, প্রায় না খেতে পেয়ে, বিনা চিকিৎসায়। কিন্তু
কত ব্যর্থ মানুষ লোকে বলবে, কিন্তু দেখেন কত সফল। যে সুকান্ত ভট্টাচার্যের নাম কে না জানে, কোন বিসিএস ক্যাডার জানে না, একদম। হ্যাঁ, কোন মিনিস্টার জানে না, কোন প্রাইম মিনিস্টার জানে না, সবাই তার নাম জানে। ভাই সর্বজনীন সুকান্ত স্বীকৃত। ভট্টাচার্যের রচনার জন্য দেন আমি ভেবেছি এরকম যে মানে আমি রূপনগর নাটক করতে গিয়ে বা আগুনের পরশমণিতে আসাদুজ্জামান নূর ভাইয়ের সাথে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। দেখা গেছে ওই সময় অটোগ্রাফ নেওয়ার জন্য তরুণ তরুণীরা ভিড় করতো, আমি কোথাও গেলে অনেক ভিড় হতো। বাহ। কিন্তু যখন আমি ছেড়ে দিলাম, হ্যাঁ, আমাকে ভিড় করতো না, তখন আমি ওদের মিস করতাম যে আমার থেকে অটোগ্রাফ নেবে আসবে কেউ নেই কেন, হ্যাঁ, কেউ আসছে না কেন। দেন মানে একটু বড় হওয়ার পরে আরো ভাবলাম, হ্যাঁ, এটা তো কিছুদিন পরেই মানুষ ভুলে যায়। তাহলে আমার সহ অভিনেতা তৌকির ভাই, জাহিদ ভাই, আমরা নাট্যকেন্দ্রে কাজ করি, তখন মোশাররফ করিম টিভিতে অভিনয় করতো না, শুধু মঞ্চে করতো। কারণ আমরা সবাই এরকম চিন্তা করি যে আমাকে সবাই পছন্দ করবে, পছন্দ করে কি করবে, মাথায় তুলে নাচবে, আমার অটোগ্রাফ নেবে, হ্যাঁ, আমাকে ভালোবাসবে, কত কিছু। কিন্তু আমি যখন পারফরমেন্স করব না, কিছুদিন পরে সবাই ভুলে যাবে। এটা কত কষ্টের যে আমাকে ভুলে যাবে সবাই, এখন আমার জন্য পাগল কিন্তু ভুলে যাবে। দেন আমি ভেবেছি যে লেখালেখি সাস্টেনেবল, এটা টেকসই। লেখালেখি আমি ছোট্ট করে লিখলে লালনের গানের জন্য লালন, হাসন রাজার গানের জন্য হাসন রাজা, রবীন্দ্রনাথের লেখার জন্য রবীন্দ্রনাথ, উনি বড়, কিন্তু যারা ছোট স্কেল লিখেছেন, সুকান্ত ভট্টাচার্য কয়টা কবিতা লিখেছেন। স্যার একটু ইন্টারাপ্ট করি, আপনার লেখালেখি এবং আপনার নাটক সবকিছুই আসলে আমরা যারা আছি সবাই আসলে আমরা দেখেছি নাটকগুলো। দর্শকদের যদি একটু প্যালেস্তাইন থেকে ঘুরে নিয়ে আসি, আপনি কি মাইন্ড করবেন কিনা? না না, নিশ্চয়ই নয়। আমি ফিলিস্তিনিদের জন্য জর্ডানে কাজ করেছি। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আমি আসলে দর্শকদের দেখাতে চাই যে প্যালেস্তাইনের আসলে পরিবেশ, প্যালেস্তাইনটা আসলে কেমন। চলুন না একটু ঘুরে দেখে আসি। মুসলিমদের কাছে আল কুদস, খ্রিস্টানদের কাছে জেরুজালেম, ইহুদিদের ভাষায় ইরুশালাইম, যে নামেই ডাকা হোক, হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম পবিত্র নগরীর মর্যাদা জেরুজালেমের। ছোট্ট একটি শহরকে ঘিরে 3 ধর্মের মানুষের এমন আবেগ, স্মৃতি বা ঐতিহ্য নেই পৃথিবীর আর কোথাও। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বর, মিহরাব ও অভ্যন্তরীণ কাঠামো। আল আকসা মসজিদের দৈর্ঘ্য 272 ফুট, প্রস্থ 184 ফুট। আল আকসা মসজিদটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। এই প্রাচীন শহরতলিটি প্রতিষ্ঠিত হয় 705 সালে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ওল্ড সিটি হিসেবে খ্যাত। শহরটি বিভক্ত মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও আর্মেনীয় বসতি নিয়ে। চলমান ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্র এই এলাকায় অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা বা বায়তুল মুকাদ্দাস সহ মুসলিমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আছে বিভিন্ন রঙের টাইলস ও গোল্ডেন গম্বুজ। আছে মসজিদ, সেখান থেকে আজানের ধ্বনি শোনা যায়। বিদেশ মানেই ভ্রমণ। দেশের বাইরে দর্শনীয় স্থানে ঘুরে যেতে কার না মন চায়। সুযোগ পেলে ঘুরে আসতে পারেন ঐতিহ্যের শহর জেরুজালেম থেকে। প্যালেস্তাইন খুব সুন্দর একটি শহর এবং ফিলিস্তিনিদের জন্য আসলে আমাদের যে সম্মানিত অতিথি, তিনিও অনেকগুলো কাজ করেছেন। সেই কাজগুলোর কথা নিয়ে আসলে আমরা ফিরতে চাই, তবে এই সময় হয়েছে একটা বিরতিতে যাবার। খুব তাড়াতাড়ি ফিরছি আপনাদের সঙ্গে নিয়ে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শুভ সকাল বাংলাদেশে আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আমাদের সম্মানিত অতিথি আছেন, আমাদের সাথে রয়েছেন শিল্পতত্ত্বের যদি বলি বা আমাদের যদি সংস্কৃতির কথা বলি, এবং আমাদের সংস্কৃতিতে যথেষ্ট তার অবদান রয়েছে। আমাদের সাথে রয়েছেন ডক্টর জহির বিশ্বাস এবং স্যার, আমরা তো বিরতির পর ফিরে আসলাম। সেলিম আলদিনের কথা আপনি বলছিলেন, উনি আপনার কি বলবো প্রিয় শিক্ষক ছিলেন এবং আপনি ওনার খুব কাছের একজন স্টুডেন্ট ছিলেন, আপনাকে অনেক ভালোবাসতেন উনি। তো তার কথা যেহেতু আসলে তার একটা কাজ নিয়ে আমি যদি দর্শকদের একটু জানাই, দ্বৈতবাদী শিল্পতত্ত্বের প্রবর্তক ছিলেন সেলিম আলদিন, বাঙালির হাজার বছরের নন্দন তত্ত্বের আলোকে যিনি প্রবর্তন করেছিলেন এক নতুন শিল্পরীতি।
নাট্যাচার্যের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সেলিম আল দিনের লেখা ধাবমান নাটকটি মঞ্চায়ন করে ঢাকা থিয়েটার। চলুন দর্শক সেখান থেকে কিছু অংশবিশেষ আজ আপনাদের দেখাই। পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাদ দিয়ে বাঙালির হাজার বছরের নন্দনতত্ত্বের আলোকে এক নতুন শিল্পরীতি প্রবর্তন করেন নাট্যাচার্য সেলিম আল দিন। নাম দেন দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব। 18ই আগস্ট নাট্যাচার্যের ৬৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করে সেলিম আল দিনের লেখা ধাবমান নাটকটি। বৃহত্তর ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল, সোমেশ্বরী নদী এ আখ্যানের পটভূমি। শুধুমাত্র সংলাপ নির্ভর নয়, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে নগদী এবং গারো এই দুই জাতির প্রান্তিক মানুষদের যাপিত জীবন, রাজনৈতিক ও সামাজিক নানা টানাপোড়েন, দুই জাতির দ্বন্দ্ব ও সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা সহ নানা বিষয় তুলে ধরা হয় নাটকটিতে। সেলিম আল দিনের রচনায় এবং ঢাকা থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। দেখছিলাম আমরা সেলিম আল দিন স্যারের একটা অসম্ভব সুন্দর ধাবমান নাটকের মঞ্চায়ন। স্যার, আপনি তো যেটা বলছিলাম যে আফগানদের জন্য, ফিলিস্তিনিদের জন্য কাজ করেছেন, তো ওইটা যদি একটু শর্ট করে বলেন যে নাটক নিয়ে কাজ করেছেন ওখানে জাতিসংঘের একজন বিশেষ মানুষ হয়ে, সেটা যদি একটু দর্শকদের ধন্যবাদ। বলেন। 2006-এ আমি ইজিপ্ট, সিরিয়া, জর্ডান ওই কয়েকটা দেশে আমার পিএইচডির ফিল্ড ওয়ার্কে যেতে হয়। তখন আমি ওখানে লিনা আটেল নামে একজন ভদ্রমহিলা, যিনি জর্ডানের তৎকালীন রাজার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ওখানে এক্সপেরিমেন্টাল ড্রামা করতেন, যেটা ফিলিস্তিনিদের জন্য, যে ফিলিস্তিনিদের অ্যাওয়ারনেস তৈরির জন্য ওরা 4টা-5টা করে বিয়ে করে, মানে একদম কমন এটা। এবং একজনের বাচ্চা বললো 12টা, আমি বললাম এত, আরেকজন বললো যে ওর 16টা। আমি বললাম বলেন কি? বললো আমার বড় ভাইয়ের বাচ্চা তো 24টা। আমি বললাম কেন? তো বলছে যে আমাদের চিন্তা যে ইসরায়েলিরা আমাদের কত মারবে, আমরা অনেক তখন আমরা চিন্তা করলাম যে এ তো ভয়ানক একটা ব্যাপার, এখানে ক্যাওটিক পরিবেশ সৃষ্টি হয়, এতগুলো বউ, এতগুলো বাচ্চা একটা বাড়ির মধ্যে। তখন নাটকের ভেতর দিয়ে তাদের অ্যাওয়ারনেস তৈরির জন্য লিনা আটেল কাজ করেন, আমি তার সাথে কাজ করেছি। ওটার নাম হচ্ছে পারফর্মিং আর্টস সেন্টার। সেটি আমি বাংলাদেশে এসে ইমপ্লিমেন্ট করেছি অ্যাকশন এইড বাংলাদেশের সাথে বিভিন্ন উপজেলায় অ্যাওয়ারনেস তৈরির জন্য, যেটার নাম হয় ইন্টারেক্টিভ থিয়েটার। ইন্টারেক্টিভ থিয়েটারের যে টেকনিক, সেটি আবার বাংলাদেশের যে গাজীর গান, হাজার বছরের যে বাংলা নাটকের ঐতিহ্য, সেটার একটা লিঙ্ক আছে, যে মানুষকে ইন্টারাকশনের মাধ্যমে অ্যাওয়ারনেস তৈরি করবে। যেমন ঠ্যাঁটা একটা চরিত্র থাকে গাজীর গানের মধ্যে, ঠ্যাঁটা একটা দোষ বের করে দেয় বা একটা সূত্র ধরিয়ে দেয়, অথবা যাত্রার যে বিবেক, সে একটা বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করে দর্শকের ভেতরে হঠাৎ গান শুরু করে দেয়। দেখেন যাত্রার মধ্যে একজন হঠাৎ হলুদ বসন পরা একজন এসে হঠাৎ গান শুরু করে দিল, কারণ সে একটা বিবেকের চরিত্র। তো এখানে মানুষের অন্তর্জগতের ভেতরে, মানুষের বিবেকের ভেতরে যা কিছু থাকে ঘুমায়িত, সেটিকে জাগ্রত করে দেয় এই নাট্য। সুন্দর একটি কাজ এবং সত্যি প্রশংসার দাবিদার আপনাদের এই কাজগুলো। নিশ্চয়ই স্যার, আপনি এতদিন আমাদের যেভাবে আসলে কাজ দিয়ে আসছেন, অনেক সুন্দর সুন্দর কাজ আপনার কাছ থেকে পেয়েছি, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার কাছ থেকে অসংখ্য সুন্দর সুন্দর কাজ পাবো। সময় স্বল্পতার কারণে হয়তো আজ এখানেই শেষ করতে হচ্ছে, আমরা বাড়ি যাব আপনার একটা আবৃত্তি শুনতে শুনতে। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল শুভ সকাল বাংলাদেশে আজকের আয়োজনে। নিশ্চয়ই ভালো লেগেছে। সময় স্বল্পতার কারণে স্যারকে হয়তো আমরা বেশিক্ষণ আপনাদের সাথে রাখতে পারিনি, তবে চেষ্টা করেছি, এবং স্যারকে নিশ্চয়ই পরবর্তীতে আমাদের স্টুডিওতে পাবো, এবং স্যারের নতুন কাজগুলোর জন্য নিশ্চয়ই আপনার অধীর আগ্রহে আগে যেমন অপেক্ষা করতেন তেমন অপেক্ষা করবেন। হাসতে থাকুন। আপনার এক টুকরো হাসির দাম আপনার আশেপাশের মানুষগুলোর কাছে ভালো থাকার অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়াবে। শুভ সকাল স্যার।
উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেল দৃষ্টিতে এলো লোহার হাত কড়া নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো, ক্ষমা করো।